আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। রোহিঙ্গা সমস্যার সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। কাটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী। এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর। লেবাননে ইসরায়েলি হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার। মাদক বিক্রি ও সেবনে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা, আইজিপি। করের আওতায় আসছে মোটরসাইকেল ও অটোরিকশা। জুনায়েদ আহমেদ পলকের মেরুদণ্ডের হাড় ভাঙার খবর ভিত্তিহীন। সীমান্তে গরু চুরি করতে এসে ধাওয়া খেল বিএসএফ। গাজীপুরে বৃদ্ধ ভিক্ষুকের পকেটে ছিল 70,000 টাকা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। পশ্চিমবঙ্গ ভোটার বাতিলের কারিগর এখন বিজেপি সরকারের মুখ্য সচিব। শুনছিলেন শোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সমস্যার সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দফতরে ঢাকা নিযুক্ত ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই সমর্থন চান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্প সহ নানা খাতের সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসি-ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশিন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের পুশিন না হয় সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আসন্ন কোরবানি ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে। মন্ত্রী জানান, ঈদুল আজহার আগে 7 দিন ও পরের 7 দিনের জন্য মনিটরিং সেল গঠন করা হবে। সেখান থেকে সবকিছু মনিটর করা হবে। এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 2025-26 অর্থ বছরের এডিপি-ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে গতি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কষ্টে অর্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা ও তাতে 2 বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। নিহত 2 বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। এতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশ পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।
মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সফলতার স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাচ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আইজিপি বলেছেন, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ইঞ্জিনের ক্ষমতা বা সিসি ভেদে মোটরসাইকেলে বছরে 2,000 থেকে 10,000 টাকা এবং এলাকা ভেদে অটোরিকশায় 1,000 থেকে 5,000 টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ি, জিপ, বাস ও ট্রাকের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হলেও মোটরসাইকেল এতদিন এই আওতার বাইরে ছিল। বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর প্রস্তাবের প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়া বা কোমরে হাড় সরে যাওয়ার যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছিল, এমআরআই রিপোর্টে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমে হাতে আসা এমআরআই রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়েছে। গত 29 এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে পলকের এমআরআই করানো হয়। রিপোর্টে উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো: স্বাভাবিক হাড়। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে তার মেরুদণ্ডের হাড়গুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোথাও কোনো হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার চিহ্ন নেই। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে 873 ও 874 নম্বর মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ দ্রুত অবস্থান নিলে বিএসএফ পিছু হটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে জংরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে ধবলগুড়ি সীমান্তের 873 নম্বর পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ এর কয়েকজন সদস্য প্রথমে সেখানে উপস্থিত হয়ে ঘাস কাটতে থাকা দুই নারীকে বাধা দেন এবং গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা জোরপূর্বক গরুগুলো দড়ি কেটে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় ওই নারীরা চিৎকার করলে গরুর মালিক সহ এলাকাবাসী ছুটে গিয়ে বাধা দেন। গাজীপুরের শ্রীপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার পাঞ্জাবির পকেটে মিলেছে 70,860 টাকা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। মৃত ভিক্ষুকের নাম আবুল হোসেন। মঙ্গলবার 12 মে সকাল 9:30টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ভিক্ষুক আবুল হোসেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার উত্তর হরিণটানা গ্রামের আবু তালেবের ছেলে। অল্প কয়েকদিন ধরে তিনি নগর হাওলা এলাকায় ভিক্ষা করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে কার বাড়িতে বা কোথায় বসবাস করতেন তা কেউ বলতে পারেনি। গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী আরিফ হোসেন বলেন, সোমবার রাত 9টার দিকে ভিক্ষুক স্কুলে বারান্দায় এসে বিশ্রাম নেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকাল 9টার দিকে বিদ্যালয় খুলতে গেলে তাকে বারান্দায় ঘুমানো অবস্থায় দেখতে পায়। পরে ডাক দিলে ঘুম থেকে না ওঠায় গায়ে হাত দিয়ে ধাক্কা দিলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে টানা 3 টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম এবং ঐতিহাসিক জয়। নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ঢাকা টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আগামী 16 মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। মঙ্গলবার দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ইরান যদি পুনরায় কোনো হামলার শিকার হয় তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। উল্লেখ্য, এই 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির উপযোগী বলে গণ্য করা হয়। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানান, পুনরায় আক্রান্ত হলে 90% সমৃদ্ধকরণ ইরানের অন্যতম বিকল্প হতে পারে এবং বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা করা হবে। ইরানের এই প্রচ্ছন্ন হুমকি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের রদবদল ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পেলেন মনোজ কুমার আগরওয়াল। সোমবার রাজ্যপাল আর.এন. রবির নির্দেশনায় এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিতর্কিত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটার বাতিলের কারিগর হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে শীর্ষ প্রশাসনিক পদে বসালো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
বিজেপি সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার আগরওয়ালকে মুখ্য সচিব করায় প্রশাসন নিয়ন্ত্রণ ভার এমন দুই ব্যক্তির হাতে গেল যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফিজ।